না তাই ভেবে লাভ নেই। এখন বল, তুই সুস্থ হয়েছিস? জ্বর ছেড়েছে? এখন অনেকটাই সুস্থ। ইশরার একটু মশকরা করতে ইচ্ছে হলো, এই সুযোগে অরিত্রিকাকে একটু চালানো যাক। যেই ভাবা সেই কাজ। ইশরা মজার ছলে বলে উঠল, প্রিয় মানুষের বিয়ে হয়ে যাবে, সেই শোকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে কি অবস্থা করেছিলি! ছি অরিত্রী, ছি। মানুষ জানলে কি বলবে বলতো? এইটুকু মেয়ে বিরহে এসব নিজেকে কষ্ট দিচ্ছে, তার ওপর অন্য কোনো ছেলে না মেয়ে তার বড় বাবার ছেলের জন্য পাগলামো করছে। অরিত্রিকা ফোন স্ক্রিনে কটমট দৃষ্টি ফেলল, রাগ দেখিয়ে বলল, এক থাবড় দিমু তোরে। এসব কি উল্টাপাল্টা বকছিস? সত্যি বললেই দোষ, আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চোখে ফাঁকি দেওয়া একবারে ইম্পসিবল। তোর কথা গোপন রেখেছি, তার জন্য ধন্যবাদ দে আমায়। তোর মতো শাকচুনিকে ধন্যবাদ দেবো কেন? ইশরা কপাল চাপড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ভালো মানুষের জামানা নেই রে। সারহান ভাইকে বলে দেওয়া উচিত ছিল, ওনার বিরহে মন পুড়ছে, ওনারই নিজের চাচাতো বোনের। কেন যে বললাম না? সেদিন তো জানতে চেয়েছিল, এখন মনে হচ্ছে বলাই ঠিক ছিল। অরিত্রিকা কঠিন চোখে তাকালো ইশরার দিকে। এই মেয়ের থেকে কোনোদিন কিছুই লুকাতে পারেনি সে, আজও সব কিছু ধরে ফেলেছে। ইশরা অরিত্রিকার রাগী মুখ দেখে হেসে বলল, আরে রাগ করিস না, আমি সত্যি কাউকে বলবো না। এই বয়সে এমন একটু একটু ভালো লাগতেই পারে, এটাই তো স্বাভাবিক। এমনও মনে হয় না মামু ওনার সাথে বিয়ে দেবেন তোর। অরিত্রিকার রাগে নাকের পাটাতন ফুলেছে, রাগে মাথা দপদপ করে চলছে। মন চাইছে ইশরার মাথা ফাটিয়ে দিতে। ইশরা অরিত্রিকার রাগাশ্রয়ী মুখ দেখে হাসি বন্ধ করে বলল, আরে আমি ফান করছিলাম, তোকে একটা কথা বলি শোন। অরিত্রিকা রুদ্ধস্বরে বলল, কি? তুই কিন্তু সত্যি সারান ভাইয়াকে শুধু পছন্দ করিস, একটুও ভালোবাসিস না? অরিত্রিকার রাগ নিমিষেই গায়েব হয়ে গেল। ইশরার এমন প্রশ্ন শুনে কিছুটা চিন্তিত ভাব পরিলক্ষিত হলো তার মাঝে। আসলেই কি শুধু ভালো লাগে, নাকি ভালোবাসে সে? হয়তো অনেকটাই ভালোবাসে। অরিত্রিকা চিন্তিত দেখে ইশরা বলল, এটার উত্তর নিজের মাঝে খোঁজ, বুঝলি? মন থেকে কি উত্তর পাস তাই দেখ। যদি ভালোবেসে থাকিস সারহান ভাইকে, তবে কি সারা জীবন পাশে থাকতে চাস ওনার? এর উত্তর খুঁজে বের কর, দেখবি উত্তর পেয়ে গেলে সব কিছু সহজ হয়ে যাবে। অরিত্রিকার মন চঞ্চল গতিতে উত্তর খুঁজে চলেছে। আসলে সে কি চায়? নিশ্চয়ই পছন্দের মানুষকে হারাতে চাইবে না কখনো, সারা জীবন পাশে থাকবে। অরিত্রিকা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার প্রথম কল্পপুরুষ আমারই হোক। আমি চাই উনি আমার মনের কথা বুঝুক, আমায় ভালোবাসুক। তারপর না হয় ওনার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যাব। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। তুই কিন্তু বড়দের মতো কথা বলছিস, অবাক হয়ে গেছি তোর কথা শুনে। অরিত্রিকার মুখে একটু হাসি ফুটল। সে হাস্যরত কণ্ঠে বলল, বড় তো হয়েই গেছি, আর দুদিন পর আমার জন্মদিন ভুলে গেছিস? তোর জন্মদিন কখনো ভোলা যায়? তুই আসবি না? ইশরা বলল, দেখি কি করা যায়। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অরিত্রিকা কল কেটে দিল। ইশরার কথাগুলো মোটেও ফেলে দেওয়ার মতো ছিল না। তার অবচেতন মন সারহানের সাথে পথ চলার জন্য বলে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসে নিশাদ বসে আছে। তার পাশেই বসে আছেন নয়ন তালুকদার। মুখটা বিকৃত করে রেখেছেন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস রুমে বসে আছে দুজনেই। মোহাম্মদ তাহের রহমান নিজ জায়গায় বসে আছেন মুখশ্রী গম্ভীর, এক হাতে চশমা ঠেলে বারবার বাহিরে তাকাচ্ছেন। মূলত কারো অপেক্ষার প্রহর গুনছেন। হাতের ঘড়ি দেখে সময় দেখে নিলেন একবার। সময় 11:57। সারহান তাহের সাহেবের অপেক্ষায় প্রহর শেষ করে অফিস রুমে প্রবেশ করল। সাথে প্রবেশ করলো আবির আর ইনান। মোহাম্মদ তাহের চোখের চশমা ঠেলে এক নজরে দেখে নিল সারহানকে।
সুদর্শন শ্যামবর্ণীয় মানুষটিকে তার কাছে অনেকটা গম্ভীর মনে হলো। শারহান রোদ চশমা খুলে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির আর ইনানকে বাহিরে অপেক্ষা করতে বলল। আবির আর ইনান চলে যেতে শারহান চোখ পড়ল নিশাদের দিকে। নিশাদ শারহানের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তা দেখে শারহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ক্রোধে সংবরণের চেষ্টা চালালো। তাহের সাহেব শারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মিস্টার শারহান খান, ওখানে দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসুন প্লিজ। শারহান নিশাদের থেকে চোখ ফিরিয়ে নিল। সে গিয়ে চেয়ার টেনে এক পাশে বসে পড়ল। তাহের সাহেব গলা খাগড়ি দিয়ে বললেন, আপনাদের কেন ইনফর্ম করা হয়েছে তা সম্পর্কে আপনারা অবগত? শারহান কাঠিন্য এটেই বলল, আমি অবগত নই, প্লিজ কারণটা বলুন। তাহের সাহেব নয়ন তালুকদারের উদ্দেশ্যে করে বললেন, আপনারা নিশ্চয়ই জানেন কেন ডাকা হয়েছে। নয়ন তালুকদার একবার শারহানের দিকে তাকিয়ে বললেন। শারহান তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে বুঝল হয়তো সিটি কর্পোরেশনের সামনে যে ঝামেলা হয়েছিল তার জন্য ডাকা হয়েছে। নয়ন তালুকদার নিজের লোক লাগিয়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার খবর আবির তাকে দিয়েছে। মোহাম্মদ তাহের বললেন, একদিন আগে সিটি কর্পোরেটের সামনে একটা ঝামেলা হয়েছিল, তা তো সকলেই জানেন। পাবলিক প্লেস ঝামেলাটা বেমানান। সাধারণ মানুষ যাওয়া আসা করে, তারা তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। বিষয়টা অন্তত আপনাদের রাজনীতিবিদদের বোঝা উচিত। দুই দলের ঝামেলাটা কেন পাবলিক ফেস করবে, এই উদ্দেশ্যে আপনাদের ডাকা হয়েছে। নিজেদের ব্যক্তিগত ঝামেলার রাজনৈতিক শত্রুতা বাহিরে প্রকাশ করবেন না পাবলিক প্লেসে। শারহান চুপচাপ শুনল শুধু। নয়ন তালুকদার শারহানের নিশ্চুপতার সুযোগ নিয়ে বললেন, আমার দলের কেউ এসব ঝামেলা যুক্ত নয়, এগুলো সব বিরোধী দলের লোক করেছে। শারহান মুহূর্তেই মৃদু হাসল। নয়ন তালুকদারের নিজের সাফাই গাওয়াটা তার কাছে জঘন্য রকমের হাস্যকর মনে হলো তার কাছে। মোহাম্মদ তাহের নয়ন তালুকদারের কথা শুনে বললেন, আমাদের কাছে প্রমাণ আছে আপনার দলের লোকই সেই দিন ঝামেলাটা করেছিল, আর নাম বিরোধী দলের হয়েছে। আপনাদের এমন আকস্মিক কর্মের কারণে দুইজন হাসপাতালে ভর্তি আছে। আশা করি পরবর্তীতে এসব ঘটনা রিপিট হবে না। নয়ন তালুকদারের মুখ থমথমে হয়ে গেল। নিশাদ চোখের সামনে নিজের মামার এমন অপমান শুনে ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। শারহান ওষ্ঠকোণে বজায় আছে রহস্যময় হাসি। হাস্যরত অবস্থায় শারহান বলল, এটা একটা ইম্পর্টেন্ট কথা। শারহান চেয়ার ছেড়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কোনো প্রবলেম হলে আবিরকে কল করে বলবেন। এসব ছোট প্রবলেম আবির সামলে নেবে। আজ আসছি। শারহান অফিস থেকে বেরিয়ে গেল। মোহাম্মদ তাহের হতবুদ্ধির ন্যায় শুধু চেয়ে রইলেন। তিনি তো আরও কথা বলতে চেয়েছিলেন, তার আগেই শারহান চলে গেল। সবই কপাল, কোথাও সম্মান নেই। শারহান পার্কিং প্লেসে এসে দেখল ইনান গাড়ি স্টার্ট দিয়েছে। গাড়ির দরজা খুলে বসতেই যাবে এমন সময় নিশাদের কণ্ঠস্বর শুনতে পেল। শারহান গাড়ির দরজা আটকে নিশাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিশাদ ঠোঁট এলিয়ে হেসে শারহানের সম্মুখে দাঁড়ালো। শারহান বিরক্তি প্রকাশ করে বলল, এমন ক্যাবলার মতো হাসছিস কেন? এখানে কি কোনো দাঁতের অ্যাড দিতে বলা হয়েছে? নিশাদের হাসি থেমে গেল সহসা। হাসি থামিয়ে রাগান্বিত হয়ে শারহানের দিকে তাকালো। শারহান তা দেখে ব্যস্ততা দেখিয়ে বলল, কি বলবি বল, আমার অনেক কাজ আছে। নিশাদ শয়তানি হাসি ঝুলিয়ে বলল, আসলে তোকে দেখে একটা কথা মনে পড়লো, তাই সেটা জানতে থামতে বলেছি। কি? আমার হবু বউয়ের খবর জানতে। অনেকদিন খোঁজ খবর রাখতে পারিনি, তোর সাথে দেখা হলো তাই ভাবলাম একবার অরিত্রিকার খবরটা নেওয়া দরকার। তো কেমন আছে আমার হবু বউটা? শারহানের মুখশ্রী কঠিনের বর্ণ ধারণ করল। দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো রাগে। রাগে চোখ লাল হয়ে গেছে শারহানের। মন চাইছে জিভ টেনে ছিঁড়ে দিতে। নিশাদ যেন শারহানের এমন রূপ দেখে আরও মজা পেল। সে আবারও বলে উঠল,
অরিত্রিকার খবরটা আমাকে জানানো তোর কর্তব্য। সম্পর্কে আমি তোদের বাড়ির জামাই হব। এখন আবার এটা বলিস না, বিয়ে তো ভেঙে গেছে। বিয়ে ভাঙলেও আমার কিছু যায় আসে না। আমি জানি কিভাবে অরিত্রিকাকে নিজের করতে হয়। তুই তো আমার শালাবাবু। নিশাদ আর কিছুই বলতে পারল না। তার আগেই শক্তপোক্ত পুরুষশালী হাত তার গলার আওয়াজ রোধ করে দিল। নিশাদ হাঁসফাঁস করছে। শারহান নিজ হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশাদের গলা চেপে ধরেছে। সকল রাগ যেন তার উপরে মেটাচ্ছে। শারহান রাগাশ্রিত হয়ে পিষে যাওয়া কণ্ঠে বলে উঠল, তোর সাহস তো দেখছি আকাশ ছুঁয়েছে। কার সামনে কি বলতে হবে তা বোধ হয় মগজ থেকে বেরিয়ে গেছে। আজ তোর সাহস দেখে অনেক অবাক হলাম বটে। অরিত্রিকার দিকে নজর দেওয়া অফ কর, নাহলে তোর ওই চোখ দুটো আর কাউকে দেখার অবস্থায় থাকবে না। যে জিভ দিয়ে অরিত্রকে নিয়ে কথা বললি, সেই জিভ টেনে ছিঁড়ে ফেলতে একটুও সময় লাগবে না আমার। সো বি কেয়ারফুল ডুড। বলা যায় না প্রথমবারের থেকে এবার খারাপ অবস্থা করতে পারি, তখন কাউকে নিজের মুখ দেখাতেও ভয় করবে তোর। আর একটা কথা, অরিত্রিকার দিকে আর একবার নজর তুলে তাকালে একেবারে জানে মেরে দেব। তোর লাশ এমন জায়গায় গুম করব কেউ তোর লাশের হদিসও পাবে না। সারা কুত্তার বাচ্চা। শারহানের ক্রোধে গর্জনরত হিংস্রাত্মক চাহনিতে নিশাদের দিকে তাকিয়ে আছে। রাগে শরীর থরথরিয়ে কাঁপছে তার। মুখশ্রী লাল হয়ে গেছে। নিশাদ ছটফট করছে। দু হাতে চেষ্টা করেও গলা হতে শারহানের হাত ছাড়াতে পারছে না। জিভ পেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ। আবির গাড়ির ভেতর হতে শারহানের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। ইনানও শারহানের এমন রূপ দেখে ভয় পেয়ে গেছে। সেও দেখল পরিস্থিতি উত্তপ্ত। এখনই শারহানকে না থামালে নিশাদকে মেরেই ফেলবে। নিজ চোখে শারহানের এমন ভয়াবহ রূপ বেশ কয়েকবার চক্ষু সম্মুখে দেখেছে। সে গাড়িতে আর বসে না থেকে দ্রুততার সহিত গাড়ির দরজা খুলে দৌড়ে গেল শারহানের দিকে। আবির আর ইনান শারহানের হাত থেকে নিশাদকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। নিশাদের অবস্থা শোচনীয়। চক্ষুদয় হতে পানি গড়িয়ে পড়ছে। শরীর অসাড় হয়ে আসছে। শারহান নিশাদের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। সে নিশাদের গলা হঠাৎই ছেড়ে দিল। নিশাদ ধুলো মাখা রাস্তায় ধপাস করে বসে পড়ল। দুর্বল শরীরে চোখ ঘোলা হয়ে এসেছে। কাশতে কাশতে জীবন যেন যায় যায় অবস্থা। ঠোঁটের কোণে কিছুটা রক্তের অস্তিত্ব। শরীর ঘেমে স্রোত হয়ে গেছে। শারহান নিশাদের করুণ অবস্থা দেখে স্বাভাবিক রইল। তার সাথে নিশাদের মতো চুনোপুটি লাগতে আসছে ভাবতে তাচ্ছিলের হাসি হাসল শারহান। আবির আর ইনান অবাক চোখে তাকিয়ে আছে শারহানের দিকে। তারা জানে সহজে শারহান রাগ বা কারো গায়ে হাত দেয় না। হয়তো নিশাদ কোনো উল্টোপাল্টা কথা বলেছে, এই কারণেই রেগে গেছে এতটা। শারহান নিজের শার্ট টেনে ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আবির ভাবল নিশাদকে শিক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, হয়তো পানি খাবে। সে কথা মতো গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। আবির আসতে শারহান পানির বোতল হাতে নিয়ে নিশাদকে যে হাতে গলা টিপে ধরে দিয়েছিল সেই হাত ধুয়ে ফেলল। আবির আর ইনান তাজ্জব বনে গেল। বিস্মিত চোখে শারহানের দিকে তাকিয়ে থাকলো। ভেবেছিল এক আর হলো আরেক। শারহান হাত ধুয়ে আবিরের হাতে বোতল ধরিয়ে দিতেই খেয়াল করলো দুজনে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। শারহান বিরক্তি ঠেলে বলল, এমন করে দুজন আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আবির আর ইনানের ধ্যান ভাঙল। আবির বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো পানি খাবি। গর্ধব একটা। আবিরের মুখ গোমরা হয়ে গেল। ইনান নিজেকে বাঁচাতে গাড়ির দিকে ছুটে গেল। নয়ন তালুকদার ভাগ্নিকে খুঁজতে খুঁজতে পার্কিং প্লেসে বসে থাকতে দেখে দৌড়ে আসলেন। এসে দেখলেন নিশাদের বিধ্বস্ত মুখ। দেখেই চমকে উঠলেন। নিশাদ তখনও স্বাভাবিক হয়নি। জোরে জোরে শ্বাস টেনে যাচ্ছে। গলায় আঙুলের দাগ স্পষ্ট। নয়ন তালুকদার নিশাদকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নিশাদ, এই অবস্থা কি করে হয়েছে?
নিশাত কথা বলার অবস্থায়ও নেই, তবুও নয়ন তালুকদারের কথা শুনে উচ্চারণ করলো সারহান। নয়ন তালুকদার শারহানকে তখনও খেয়াল করেননি। তিনি শারহানের নাম শুনেই মাথায় রাগ উঠে গেল। তখনই রাগান্বিত হয়ে আশেপাশে তাকিয়ে শারহানকে দেখার প্রয়াস চালালো। সামনে পেলেই খুন করবে। কত বড় কলিজা হয়েছে যে নিশাতকে আবারও মেরেছে। শারহান বক্ষে দু হাত গুজে মামা ভাগ্নের কাহিনী দেখছে। নয়ন তালুকদার শারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসে উঠলেন। ফুঁসে শারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। নয়ন তালুকদার ক্ষিপ্র হয়ে বললেন, নিশাদকে তুই মেরেছিস? শারহান আশেপাশে তাকিয়ে বলল, অবশ্যই আমি মেরেছি। আমি ছাড়া ওই অসভ্যটাকে মারার সাহস কারোরই। নিশাদকে অসভ্য বললি তুই? বলেছি আপনার ভাগ্নেকে অরিত্রিকার পিছু ছাড়তে বলুন। লাস্ট টাইম ওয়ার্ন করলাম, কাজ না হলে আপনার ভাগ্নেকে এমন সুস্থ অবস্থায় চোখের সামনে দেখবেন না। নয়ন তালুকদার কিছু বলবেন এমন সময় শারহান ইগনোর করে নিজ গাড়িতে গিয়ে বসল। প্রিয় কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময় এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি। কিছু অনুভূতি খুবই অবাধ্য হয়, প্রণয় অনুভূতি তেমনই অবাধ্য। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাখা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয় সুখ যেন 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 ব্যাধিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্ন ছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গম্ভীর কাঠখট্টা শ্যাম পুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চলা অষ্টাদশী কন্যা গভীরভাবে আটকে যাবে ভাবতে অবাক হয়ে যাই। আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে আপনার জন্য থাকা অনুভূতি ঠুকনো নয়। আপনি আমাকে কেন বোঝেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পুড়ছি। হৃদয়ের দহন কি আপনি দেখছেন না? জানেন আপনাকে নিয়ে কত শত কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। আমি কখনো আপনার দ্বারে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করব না। আপনি আমার মনে আপনার জন্য প্রণয়ানুভূতি উপলব্ধি করুন। আপনার মনে আমার জন্য ভালোবাসার জন্ম হোক। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। ভালোবাসি আমার প্রিয় কল্পপুরুষ, ভালোবাসি আপনাকে। এটি আপনি ময় কল্পপুরুষে বিমোহিত এক কিশোরী। অরিত্রিকা নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উগরে দিল নিমিষেই। লেখা শেষ হতেই কলম থামিয়ে দিল সে। আজ প্রথম কাউকে চিঠি লিখছে সে। কেমন অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের বক্ষে। কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জমে থাকা প্রগাঢ় ভালোবাসা। ওষ্ঠে ঝুলে আছে মিষ্টি হাসি। কেমন যেন লজ্জা ভাব অনুভূত হচ্ছে অরিত্রিকার। মাঝে মাঝে বড্ড অদ্ভুত মনে হয় নিজের কাছে। শারহান নামক মানুষটিকে নিয়ে কখনো তার মনে অদ্ভুত ভাবনা, ভালো লাগা আসেনি। তবে এখন প্রায়শই এমন ভাবনায় মস্তকে চলমান। হঠাৎ করে একজনকে ভালো লাগা, তারপর তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা। অরিত্রিকা ইশরার সাথে কথা বলার পর থেকেই প্রশ্নগুলো নিজেকে করেছে কয়েকবার। অনুভব করেছে শারহানের প্রতি তার ফিলিংস মোটেও ঠুনকো নয়, বরং অনেকটাই দৃঢ়। সে তো একজনকে আসক্ত হয়েছে, তবে কি মানুষটা তাকে বুঝবে? এই ভাবনাই কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মস্তিষ্কে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার অনুভূতি কি মাঝেই লুকিয়ে থাকবে নাকি প্রকাশ করবে বুঝতে পারছে না। আরেকটু সময় নেওয়া দরকার। সাদাত অরিত্রিকার অনেকক্ষণ ধরেই রুমের বাহির হতে ডেকে যাচ্ছে, অথচ কোনো সাড়া শব্দ নেই। সাদাত প্রচণ্ড বিরক্ত হলো। সে দরজা নক করে রুমে প্রবেশ করলো। সাদাত রুমে আসতেই দেখলো অরিত্রিকা পড়ার টেবিলে বসে আছে। আনমনে কিছু একটা ভেবে চলেছে। সাদাতের ভ্রু কুঁচকে গেল।
কি এমন ভাবছে যে দিন দুনিয়া ভুলে অন্য গ্রহে চলে গেছে। সে এগিয়ে এসে টেবিলের দিকে উকি দিল। তখনই দেখতে পেল অরিত্রিকার লেখা চিঠি। সে কৌতূহল বশত চিঠিতে লেখা প্রতিটি লাইন আওড়ালো। পুরো চিঠি পড়তেই চমকে গেল সে। স্তম্ভিত চোখে অরিত্রিকার দিকে তাকালো। চোখের সামনে প্রেমপত্র দেখে অবাক হয়ে গেছে সে। অরিত্রিকার মনে এমন কিছু ছিল তা মানতেই পারছে না। কিন্তু কল্পপুরুষ এটা আবার কি? নানা ভাবনায় জর্জরিত সাদাতের মস্তিষ্ক। মনে মনে ভয় আছে, সে বাড়ির কেউ জানলে এবার অরিত্রিকাকে কেউ বাঁচাতে পারবে না। শারহান ভাই জানতে পারলে তাণ্ডব শুরু হয়ে যাবে। সাদাত অরিত্রিকার টেবিল হতে চিঠিটি খপ করে হাতের মুঠোয় পুরে নিল। অরিত্রিকা হঠাৎ এমন হওয়াতে হকচকিয়ে উঠল। সামনে টেবিলে তাকাতেই চিঠিটি না দেখে পিছু ফিরল। দেখল সাদাত চিঠি হাতে মিটমিটিয়ে হাসছে। এবার ব্ল্যাকমেইল করে কিছু হাতিয়ে নিয়ে যাবে। অরিত্রিকা সাদাতকে সামনে দেখিয়ে ভয় পেয়ে গেল কিছুটা। বদমাশটি নিশ্চয়ই সব পড়ে নিয়েছে, এখন তো তাকে খুব খেপাবে, ব্ল্যাকমেইল করবে। উফ, এখন কি হবে তার? সাদাত মিটমিটিয়ে হেসে বলল। বাহ, চিঠিও লেখা হচ্ছে দেখছি। অরিত্রিকা থমথমে মুখে বলল, চিঠিটা দে। সাদাত চিঠিটা নাড়িয়ে দেখতে দেখতে বলল, এইটা এখন ভাইকে দিব, তখন কি হবে ভাবতে পারছিস? তোর ওই আশিককে তোর চোখের সামনেই গাছে ঝুলিয়ে পিটাবে। আহ, কত সুন্দর দৃশ্য। অরিত্রিকা ক্ষুব্ধ হলো। কে বলবে তার ভালো লাগার মানুষ আর কেউ নয়, তোর ওই যন্ত্র মানব ভাই। সাদাতের মুখে কথাটা শুনে শরীর চলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে দেখছে সে। অরিত্রিকা সাদাতের থেকে চিঠিটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। সাদাত চিঠিটা উপরের দিকে হাত দ্বারা উঁচিয়ে রেখেছে। সাদাত অরিত্রিকার থেকে লম্বা হওয়ায় অরিত্রিকা লাফিয়েও চিঠি ধরতে পারল না। অরিত্রিকা রাগে তার খাতা দিয়ে সাদাতকে হঠাৎ মারতে শুরু করলো। সাদাত নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। অরিত্রিকাও পিছু পিছু ছুটল। রুম থেকে বেরোতেই দেখলো সাদাত সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যাচ্ছে। অরিত্রিকাও সিঁড়ি বেয়ে নামতে লাগলো দ্রুততার সহিত। ডাইনিং রুম পেরিয়ে বাড়ির সামনে বাগানের চারপাশে দুজন চক্কর দিচ্ছে। অরিত্রিকা দৌড়াতে দৌড়াতে বলল, ভাই প্লিজ দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট খাওয়াবো। সাদাত তা শুনে হেসে বলল, আমি কি মেয়ে নাকি মেয়েরা চকলেট খায়? অন্য কিছু অফার কর। অরিত্রিকা আর দৌড়াতে পারছে না, সে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। বাগানটা ৩-৪ ঘূর্ণন ঘুরেছে, এখন তার মাথা ঘোরাচ্ছে। সে ধপ করে বাগানের পাশে ঘাসে বসে পড়ল। সাদাত তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো, সেও হাঁপিয়ে গিয়েছে। অরিত্রিকা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আচ্ছা তুই যা বলবি তাই করবো, এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? বলছি। ঠিক আছে, শোন, প্রথমে আমি তোর ওই কল্পপুরুষের নাম জানতে চাই, আর দ্বিতীয়, আগামীকাল রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে যাব, সব বিল তোকে দিতে হবে। অরিত্রিকার মুখ অসহায়ের ন্যায় হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আরেকজনকে ভালোবাসবে কিভাবে বলবে? সাদাতকে ভরসা নেই, বাড়িতে যদি সবাইকে বলে দেয়। সাদাত অরিত্রিকাকে চুপ থাকতে দেখে মিচকে হেসে বলল, আচ্ছা ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠি আরেকবার পড়ি। তখন ভালোভাবে পড়তে পারিনি। অরিত্রিকার রাগ যেন আরও বেড়ে গেল। শারহানের থেকে কম নয় এই সাদাত, ভাইয়ের মতোই হয়েছে একেবারে। অরিত্রিকা ফোন দিয়ে আঁটল। সে শারহানের নাম দেবে না, অন্য কারো নাম বলবে। সাদাত উৎসাহিত হয়ে কয়েক লাইন পড়তে হঠাৎ কেউ একজন চিঠিটা টান দিয়ে নিয়ে নিল। সাদাত চমকে পিছে তাকালো, তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ভয়ার্ত চোখে একবার অরিত্রিকার দিকে তাকিয়ে আবার শারহানের দিকে তাকালো। শারহান সাদাতের দিকে তাকিয়ে বাগানের পাশে ঘাসের উপর বসে থাকা ক্লান্ত শরীরে বসে থাকা অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তখনও ধ্যানমগ্ন। শারহান চোখ সরিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে কি এমন পড়ছিলি? সাদাত হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাই, একটা নোটস পড়ছিলাম। বাহ, উন্নতি হয়েছে দেখছি। আমিও দেখি আমার ভাই কি এমন ইম্পর্ট্যান্ট নোটস পড়ছিল যে আশেপাশে তার খেয়াল নেই।
শারহান হাতে থাকা চিঠিটি দু হাতে মেলে পড়তে শুরু করলো। সাদাতের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগ পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেছাতে পেছাতে কিছুটা দূর যেতে এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেল। শারহান চিঠিটি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটি শব্দ যেন কারোর জন্য গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটি বাক্য শারহানের মন গেঁথে গেছে। সে জানে চিঠির লেখিকা আর কেউ নয়, অরিত্রিকা। কারণ অরিত্রিকার হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয়াবেগ, প্রতিটি বাক্যে যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনের ভাব, যেন যুবকের মনের গহীনে অদৃশ্য অদ্ভুত অনুভূতির জন্ম নিতে বাধ্য করছে। শারহান চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা চিঠি হাতে শারহানকে দেখে আশ্চর্যিত হয়েছে। অরিত্রিকা কাঁচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে শারহানের দিকে তাকিয়ে ধীর পায়ে শারহানের দিকে এগিয়ে আসলো। শারহান হাতে থাকা চিঠি নিজ পকেটে ভাঁজ করে রেখে দিল। অরিত্রিকা অবাক চোখে শারহানের দিকে তাকালো। শারহান ভাই তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? শারহান অরিত্রিকার অবাকতার রেশ কাটানোর জন্য বলল, চিঠিটা আমার কাছে রেখে দিলাম। অরিত্রিকা অস্ফুট স্বরে বলল, আমার চিঠি আপনি কেন রাখবেন? শারহান অরিত্রিকার অগোচরে মৃদু হাসল। নিজেকে স্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলল, চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে শারহানের দিকে তাকিয়ে রইল। যন্ত্রমানবের প্রেমপত্র ভালো লেগেছে, আর তাকে কিছু বলল না কেন? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, আপনার ভালো লেগেছে? অরিত্রিকার কথায় শারহান শান্ত স্বরে প্রত্যুত্তর করল, মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে। তেমনি চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানে প্রতিটি উল্লেখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস, আর বলে দিস আমি এটা আর কখনো ফেরত দিব না। শারহানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে শারহানের মুখপানে দৃষ্টি ফেলছে কিছুক্ষণ পরপর। চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। শারহান ভাইকে তার লেখা না চিনে কথাগুলো বলেছে। কিছুদিন আগেও তো তিশার চিঠির জন্য তাকে কত বকেছিল। আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞেসও করলো না চিঠিটা কই পেয়েছে সে। নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকার আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না শারহানের। সে পুরো সময়টা খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকের চিঠি লিখেছে ভাবতেই শারহান ভেতরে ভেতরে বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি। শারহানের বুঝতে বাকি নেই অরিত্রিকার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হচ্ছে। অরিত্রিকা শারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়েই বলল, শারহান ভাই চিঠিটা দিন, এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো আগের বার বকেছিলেন, তখন তো রাখেননি, আজ কেন রাখতে চাইছেন? শারহান অরিত্রিকার কথার মর্মার্থ ধরতে পারল ঠিকই, সে তবুও বুঝতে পারেনি এমন ভাব নিয়ে অরিত্রিকার সহজ সরল প্রশ্নের উত্তর দিল, আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলেই চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলেছি। এই বিষয়ে নো মোর টক, ওকে? অরিত্রিকা মুখ ভার করলো। মনে মনে সাদাতকে বকলো কিছুটা। সে মুখ ফসকে বলল, চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছুই বলল না। জেদ কেটে সে দুই হাতে মুখ চেপে ধরল। কি বলতে যাচ্ছিল সে? বললে তো শারহান ভাই নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কান ধরে উঠে বস করাতো। শারহান অরিত্রিকাকে হঠাৎ দু হাতে মুখ চেপে রাখতে দেখে ভ্রু কুঁচকে গেল। সে ভ্রুযুগল কুঁচকে থাকা অবস্থায় বলল, অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারায় বলল, কিছুই হয়নি। শারহান রুদ্ধস্বরে বলল, এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকা মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন?
শারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখে পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তাজ্জব বনে গেল, কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছে। আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে শারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকেলের নাস্তা ডাইনিং রুমের টি টেবিলে এনে রেখেছেন। সাথী বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তায় সাবার করছে। খেতে খেতে একটু পরপর দরজার দিকে উকি দিচ্ছে। ভাই এখনো কেন আসছে না? নিশ্চয় অরিত্রিকাকে বকছে। ইস, বাহিরে চিঠিটা না নিয়ে গেলে ভাইয়ের হাতে পড়তো না, আর বেচারা অরিত্রিকাও বকাও খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সবসময় অরিত্রিকা ফেঁসে যায় তার ভাইয়ের কাছে।